আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের কন্ট্রোল চার্টের মধ্যে ক্লাসিফিকেশন যেটা আছে, আমরা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি এখন? জি স্যার। আচ্ছা, তো আমাদের যে ক্লাসিফিকেশন গুলো আছে, ক্লাসিফিকেশন গুলোর মধ্যে প্রথমে আমরা অ্যাট্রিবিউট টাইপ দেখবো। অ্যাট্রিবিউটের বাংলা আমার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট অ্যাট্রিবিউট মানে যেটা বোঝায় যে কোনো বস্তুর গুণের, মানে কি বলা যেতে পারে, স্পেসিফিক কোনো ডাইমেনশন না, রাদার ওটার ভিতরে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা অথবা নাই, মানে আছে অথবা নাই একটা ব্যাপার, যে ইয়েস অর নো দিয়ে যেটা আমরা ডিসিশন দিতে পারি সেটাকে আমরা বলছি মানে ওটা যে ওই যে বলে না গুণগত মানের যে ব্যাপারটা, যে রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে কি করছে না। হ্যাঁ, সেইটা থেকেই আসলে অ্যাট্রিবিউটের ইয়েসটা কনসেপ্টটা এখানে আসে। এটা আসলে জেনারেলি সরাসরি স্কেল দিয়ে অ্যাট্রিবিউট মেজার করা সম্ভব না, জাস্ট কোন একটা ভাবে চেক করা যায় যে এটা আসলে ঠিক আছে কি নাই। তো এইরকম একটা কন্ডিশন নিয়ে আমরা আসলে যেটা চিন্তা করছি সেটাকে না বলছি আমরা কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট। আর ভেরিয়েবল কন্ট্রোল চার্টের আসলে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স দেখা হয় না, ঠিক আছে? ভেরিয়েবল ক্যারেক্টারিস্টিক্স মানে ভেরিয়েবল চার্টে আবার দেখানো হয় অন্য একটা জিনিস দেখানো হয়, লাইক ডাটাগুলোর মধ্যে যে চেঞ্জেস বা আমরা যে মেজার করছি সেগুলোর ব্যাপারটা এখানে দেখা হয়, বুঝছেন? যে কারণ এখানে যে কথাটা বলেছে, ভেরিয়েবল কন্ট্রোল চার্ট cannot be used for quality characteristics which is attribute, ঠিক আছে? এটা আসলে এই অ্যাট্রিবিউট বুঝতে গেলেই আমাদের দুটা টার্ম চিনতে হয়, একটা হচ্ছে নন কনফার্মিটি আর একটা হচ্ছে নন কনফার্মিং ইউনিট। নন কনফার্মিটি মানে কি, কনফার্ম মানে কি? কনফার্ম নিশ্চিত স্যার। নিশ্চিত, কনফার্ম। কম লিখে ফেললাম। আচ্ছা, হ্যাঁ, কনফার্ম মানে নিশ্চিত, কনফার্মিটি মানে নিশ্চয়তা, তাই তো? কনফার্মিটি মানে কি নিশ্চয়তা। তাহলে নন কনফার্মিটি মানে কি? অনিশ্চয়। অনিশ্চয়তা, বা যেটা আমরা এইখানের ভাষায় যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স এর ভাষায় যদি বলি বা গুণগত মানের যে বাংলায় যদি বলতে চাই, সেটার ক্ষেত্রে বলতে চাই যে কোনো একটা প্রোডাক্ট যদি কাস্টমারের স্পেসিফিকেশন যেটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা মিট করে তাহলে সেটা কনফার্মিটি, আর যদি মিট না করে তাহলে সেটাকে আমরা বলবো নন কনফার্মিটি, ঠিক আছে? কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে বা কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস হতে পারে, গুডস হতে পারে, সেটার ক্ষেত্রে সেটার যে কোয়ালিটির লেভেলটা সেটা যদি কাস্টমারের রিকোয়ারমেন্টকে ফুলফিল না করে, মানে সাফিসিয়েন্ট রিকোয়ারমেন্টকে ফুলফিল না করে, তাহলে সেটাকে আমরা বলবো নন কনফার্মিটি। মানে এই নন কনফার্মিটির আরেকটা নাম আছে, সেটা বইয়ে আছে, সেটার নাম হচ্ছে ডিফেক্টস। কি? ডিফেক্টস, সরি আমি ডিফেক্টস বললাম কেন, ডিফেক্টিভ। মানে এইটা প্রোডাক্টটা কাস্টমারের কাছে আমি যদি জিজ্ঞেস করি, কাস্টমার বললো প্রোডাক্টটা নিচ্ছ না কেন, বললো যে প্রোডাক্টটা ভালো না। কেন ভালো না? ওটার ভিতরে খুঁত আছে বা এটা ডিফেক্টিভ, এটা জিনিসটা আসলে ভালো না। এখন আহ এই ডিফেক্ট আর ডিফেক্টিভ জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, এটার মধ্যে আমিও মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলি, যেমনটা এখন করছিলাম। তো যেটা বলছি, নন কনফার্মিটি হচ্ছে এমন একটা যে ক্যারেক্টারিস্টিক্স যেটার মধ্যে হয় কি, যে কাস্টমারের রিকোয়ারমেন্টকে ফুলফিল করছে না। আর নন কনফার্মিট কনফার্মিং ইউনিটটা কি, নন কনফার্মিং ইউনিটটা কি, যেই ইউনিটটাতে এই, আমি আবার ভুল লিখেছি, নন কনফার্মিটি মানে কি হচ্ছে ডিফেক্ট হবে, ডিফেক্টসই হবে, এটা ডিফেক্টসই হবে। আর এটা হবে হচ্ছে ডিফেক্টিভ, মানে যেই প্রোডাক্টটা বা যেই লটটা ওইটা ক্যারি করে। জাস্ট বোঝানোর জন্য যদি বলি, একটা নর্মালি একটা শার্টের কথা চিন্তা করো, নর্মাল একটা শার্টের কথা চিন্তা করো।
সেই শার্টটা মনে করো গার্মেন্টস তোমার অর্ডার আসছে। এখন শার্টের মধ্যে কাস্টমারের তো বিভিন্ন স্পেসিফিকেশন আছে, পকেটটা এরকম হবে, তারপরে মনে করো লেন্থ এত হবে, অনেকগুলো মেজারমেন্ট তোমাকে দিয়ে দিয়েছে। এখন পকেটের ব্যাপারে যেটা একটা স্পেশাল কোনো একটা লোগো দিতে বলেছে বা কোনো একটা এমব্রয়ডারি করতে বলেছে, সেই এমব্রয়ডারিটা ওই শার্টে পড়েনি, তাহলে এটা কি একটা ওই প্রোডাক্টের জন্য কি নন কনফর্মিটি। সিমিলারলি শার্টটা এমন হতে পারে যে সাইজটা ঠিক নাই, যেই সাইজটা হওয়ার কথা তার থেকে 1 ইঞ্চি কম আছে, তার মানে এটাও কিন্তু একটা কি ওই শার্টের ডিফেক্ট। তার মানে একটা ডিফেক্টিভ ইউনিট, মানে ওই শার্টটা কি তাহলে, যেহেতু ওর ভিতরে ডিফেক্ট আছে কয়টা, শার্টের ভিতরে ডিফেক্ট আছে কিন্তু আমি বললাম কয়টা, 2টা ডিফেক্ট আছে, কিন্তু প্রোডাক্ট কয়টা, একটা স্যার। একটা। মানে আমি যে কিউসি যখন করছি, কিউসি করে দেখছি ওই শার্টের ভিতরে ডিফেক্টস আছে আমাদের 2টা, আর ওই শার্টটা হচ্ছে আমাদের কি ডিফেক্টিভ ইউনিট। বুঝতে পারলাম, শার্টটা জি কি স্যার। ডিফেক্টিভ ইউনিট। এখন আমাদের সিস্টেমের মধ্যে খুঁজে বের করতে হবে যে আমাদের কখন আমরা ডিফেক্ট সংখ্যা নিয়ে কাজ করব, যে কয়টা ডিফেক্টস, কখন আমরা এরকম কাজ করব যে উম, কয়টা মানে ডিফেক্টিভ মানে প্রোডাক্ট আছে? হ্যাঁ কয়টা ডিফেক্টিভ প্রোডাক্ট আছে লটের মধ্যে। মনে করো আমার কাছে 50টা প্রোডাক্ট আমি স্যাম্পল করলাম বা 20টা স্যাম্পল করলাম, এখন তোমাকে বলে দিয়েছে 20টা স্যাম্পলের মধ্যে যদি 3টা বস্তুর মধ্যে একটু বোঝার ব্যাপার আছে, 3টা বস্তুর মধ্যে ডিফেক্ট পাওয়া যায়, তার মানে সেটা ডিফেক্টিভ ইউনিট পাওয়া যায়, মানে তাহলেই কি হবে, ওইটা তুমি একসেপ্ট করো, কিন্তু 4টা হলে বাদ দিয়ে দিও, ওই লট বাদ দিয়ে দিবা, ওই লটটা পুরা কিউসি করে দেখতে হবে। ঠিক আছে, স্যাম্পল করার ব্যাপার বলছি। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটা প্রোডাক্টে 2-3টা ডিফেক্ট হতেই পারে, তখন কিউমুলেটিভ ভাবে কাউন্ট করে দেখা হয় যে টোটাল ডিফেক্ট কয়টা। যে হয়তো বা বললো যে আমরা যে 20টা বা 50টা লট নিচ্ছি, অ্যাভারেজে প্রতিটা বস্তুতে 5টা ডিফেক্ট হলে আমরা একসেপ্ট করতে পারি, কিন্তু 6টা হলে আর আমরা কি করব না, একসেপ্ট করব না। যে এই যে ব্যাপারটা, এই ডিফেক্টস আর ডিফেক্টিভ ইউনিট, এই দুটো জিনিসকে আমরা দুরকম কন্ট্রোল চার্টকে কনসিডার করার চেষ্টা করি, সেটাই আজকে আমরা দেখাবো। এখানে আমরা ইউ চার্ট আর সি চার্টের কথা আজকে আগে বলবো। তো ইউ চার্ট আর সি চার্টের কিছু অংশ তোমাদের কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম, তো পড়লেও সমস্যা নাই, সেগুলো এবার আবার সিলেবাসে আছে আর একটু রিভাইজ হবে, এবং আমি এক্সেলেও একটু করে দেখিয়েছিলাম ওই সময়, আজকেও অঙ্কটা করার পর এক্সেলে করানোর চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিফেক্টস একটা, আর একটা হচ্ছে ডিফেক্টিভ ইউনিট একটা। একটা ডিফেক্টিভ ইউনিট সেটা কি করে, যে একটা ডিফেক্টিভ ইউনিটের মধ্যে অ্যাটলিস্ট একটা ডিফেক্ট ক্যারি করবে, কি হবে, অ্যাটলিস্ট একটা ডিফেক্ট থাকবে, একের বেশি হতে পারে না। তোমার একটা শার্ট কিনে নিয়ে আসছো বাজার থেকে, 3টা জায়গায় ছেঁড়া, তাহলে ডিফেক্ট কয়টা এখানে, শার্টটার ক্ষেত্রে ডিফেক্টস কয়টা, তিনটা স্যার। 3টা ডিফেক্টস, নাম্বার অফ ডিফেক্টস 3। আর এই শার্টটা তাহলে কি বলতো, ডিফেক্টিভ ইউনিট। ডিফেক্টিভ ইউনিট বা নন কনফর্মিং ইউনিটস। ঠিক আছে, মোট কথা প্রোডাক্টে ডিফেক্ট সংখ্যা একটা হলেও ওটা ডিফেক্টিভ, অথবা যদি 10টাও হয় তবেও ডিফেক্টিভ। এখন এই জিনিসটা আমাদের এখন এইটার উপর বেস করে আমরা কি করব, অ্যাট্রিবিউট গুলা দেখে উপর কন্ট্রোল করতে হবে। এটার ক্ষেত্রে আমরা আসলে কি ডিস্ট্রিবিউশনের কথা যদি চিন্তা করি, একটা প্রোডাক্ট ডিফেক্ট হয়েছে অথবা হয়নি, ইয়েস অর নো, সেক্ষেত্রে আমরা কোন ডিস্ট্রিবিউশন ফলো করতে পারি মনে আছে, প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্সে চলে গেলাম। একটা প্রসেসে আমরা ডিফেক্ট আছে অথবা নাই, এটা যদি আমরা বলি ইয়েস অর নো, তাহলে কোন ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করতে পারি, ইয়েস অর নো যদি হয়, যদি টাইম ইন্টারভ্যাল থাকতো তাহলে আমরা ইউজ করতাম কি পয়সন, পয়সন। আর টাইম ইন্টারভ্যাল না থাকলে বাইনোমিয়াল। বাইনোমিয়াল। তো এটা তো মনে থাকার কথা ছিল। যাই হোক, পি ডিস্ট্রিবিউশন বা পি চার্ট নিয়ে যদি আমরা কথা বলি, এখানে হচ্ছে ওভারঅল টোটাল অকারেন্স যেটা হয়েছে বা টোটাল যে আমরা ডাটা নিব বা স্যাম্পল নিব, তার মধ্যে স্পেসিফিক একটা অকারেন্স আমরা বলে দিবে যে এর বেশি ডিফেক্ট আছে কিনা বা কয়টা ডিফেক্ট পাচ্ছি। ঠিক আছে, এবং সেটার অনুযায়ী আমরা
পার্সেন্টেজ করব, যে আমরা মনে করো সে আমরা প্রোডাক্ট নিলাম 100টা, প্রোডাক্ট নিলাম 100টা, 100টা নেওয়ার পরে আমাদের এখানে ডিস্ট্রিবিউশন আসলে চারটা, কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট আছে চারটা, পি চার্ট, এনপি চার্ট, সি চার্ট, আর হচ্ছে ইউ চার্ট। এটা বইয়ের ভিতরে আছে, বইয়ের পেজ চ্যাপ্টার হচ্ছে 10। আমি বইয়ের পিডিএফও বানিয়ে রেখেছি, তো ওইটাও দেখাবো একটু পরে, হ্যাঁ, কারণ এখানে বইটা একটু না দেখালে তোমাদের অনেকের কাছে বই নাই, একটু টাফ হয়ে যায় আর কি বোঝা। তো এখানে কি করব আমরা, এই জায়গাটাতে আমাদের মনে করে 100টা লট নিলাম, নেওয়ার পরে ডিফেক্ট পেলাম টোটাল, টোটাল আমরা ডিফেক্টিভ পেলাম বা পার্সেন্টেজ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মনে করো, দেখো বলতেছে পার্সেন্টেজ অফ নন কনফার্মিং ইন এ প্রোডাক্ট। নন কনফার্মিং মানে কি? নন কনফার্মিং হচ্ছে ডিফেক্টস। হুম, মানে কত পার্সেন্ট পেলাম সেটাকে আমরা চিন্তা করার চেষ্টা করব, কত পার্সেন্ট পেলাম সেটা আমরা, না নন কনফার্মিং মানে ডিফেক্টস না তো, ডিফেক্টিভ। নন ডিফেক্টিভ তো কনফার্মিটি মানে ডিফেক্ট নাকি? ভুল জি বললাম? স্যার। স্যার আপনি তো স্যার ইউনিট নন বলেন না নাই। আমি, কনফার্মিং ডিফেক্ট। আমি আমি বারবার এটা এলিমেন্ট করে ফেলি, আমি আগের বারই ঠিক বল, তুমি আগের বার সাকিব ঠিক বলেছেন, আমি ভুল বলেছি, যাই হোক। তাহলে আমরা পার্সেন্টেজ করে দেবো, তার মানে আমরা তিনটা ডিফ পেলাম, তিনটা আমাদের অকারেন্স হলো কি ওটা তিনটা, তার মানে আমাদের কত পার্সেন্ট আমাদের ডিফেক্ট পাওয়া গেল? 3% না? জি যদি স্যার। পার্সেন্টেজ করি কিভাবে করছি, এই 3/100 করছি, তাই তো এইভাবে আসতে পারে। এই পি মানে পার্সেন্টেজ, আমরা পি মানে পার্সেন্টেজ নিয়ে চিন্তা করি, সেভাবে আসতেছে। এখন এটা কিভাবে করে, এটা একটা নরমালি কোয়ালিটিক অ্যানালাইসিস ডান করে, যেটা এক্স বার আর চার্ট এগুলো নিয়ে তো অত কথা বলিনি, এটা তো আসলে ভেরিয়েবল চার্টের মধ্যে পরে পড়াবো। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যাল বেস হচ্ছে এইটা, স্ট্যাটিস্টিক্যাল বেস হচ্ছে কি, এই যে দেখো টোটাল কয়টা ডিফেক্ট, আর আমরা এই যে আমাদের সরি স্যাম্পল সাইজ মনে করো ওই যে বললাম 100টা নিয়েছি, আর ডিফেক্ট কয়টা পেলাম, নন কনফার্মিং ইউনিট তিনটা। পেয়েছি তিনটা, ডি। তার মানে ওই যে বললাম কি যে 3/3/100, তার মানে 0.03 এভাবে আসে। আর এটা হচ্ছে আমাদের এই ডাটাগুলা থেকে আমরা ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, বাইনোমিয়াল সম্ভবত, হ্যাঁ, এটা কোনো টাইম হরিজনে আলাদা কথা বলা নাই। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এটা পেয়ে যাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা পেলে আমরা কিন্তু জেনারেলি কনসিডার করি কি 3 সিগমা না, সরি জি এটা স্যার। ভেরিয়েশন, ভেরিয়েন্স পেয়ে যায় এটা। ভেরিয়েশন। হ্যাঁ, তাহলে হচ্ছে মিউটা হচ্ছে পি, মিউটা কি আমাদের পি মানে অ্যাভারেজ, ওইগুলা যে অ্যাভারেজ করতে হবে, সবগুলোর পার্সেন্টেজ অ্যাভারেজ করতে হয় পি। আর এল সিগমা ডাব্লু, যেটা এল হচ্ছে কি আমাদের এখানে এল ইকুয়াল টু 3, মানে 3 সিগমা আমরা কনসিডার করছি, এটা গত ক্লাসে আমরা বলেছিলাম। আর এখানে হচ্ছে সিগমা নিচ্ছি, সিগমা নিলে ওটাকে রুট করতে হবে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় ফাইনালি, এটা দাঁড়ায়। এটা বইও আছে, আমি একটু পর বইও চলে যাবো, চিন্তার কিছু নেই। যে টেবিলটা এখানে আছে, আহ এই অঙ্কটা তোমরা করেছো, এই অঙ্কটা তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে আমি পড়িয়েছিলাম আমার মনে আছে। তো এইখানে দেখো, আমি জাস্ট র্যান্ডমলি একটা দুটো যদি আমি বের করতে চাই, 1 নম্বর স্যাম্পল নেওয়া হয়েছে, এখানে ডাটাগুলো অত ডিটেলস লেখা নাই। 1 নম্বর স্যাম্পল নেওয়া হয়েছে, স্যাম্পল নেওয়ার পরে আমাদের কত ফ্র্যাকশন নন কনফার্মিং কত এসছে, পার্সেন্টেজ বা ফ্র্যাকশন যেটাই বলি। 0.06। হ্যাঁ, যদিও এটা পি, এটা বলতেছে ফ্র্যাকশন, তা আমরা পার্সেন্টেজ ফুল করব না, আমরা জাস্ট ভাগ করে যেটা আসে সেটা করব। তারপরে হচ্ছে 2 এর জন্য 2, তার মানে এখানে কি আছে, আমাদের এখানে স্যাম্পল আছে কি জানো, এখানে স্যাম্পল সাইজ হচ্ছে 50, স্যাম্পল সাইজ হচ্ছে 50। সো তাহলে এটা ক্ষেত্রে কি হবে, 2/50, দ্যাট ইজ 0.04, এইভাবে আসতেছে। তো পুরাটা এইভাবে হিসাব করে আমরা এরপরে কি করছি, আপার কন্ট্রোল লিমিট হিসাব করব, লোয়ার কন্ট্রোল লিমিট। দেখো এখানে শুধু পি এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে, কিসের ভ্যালু বের করা লাগবে, পি এর ভ্যালু। পি এর ভ্যালু বের করলেই কিন্তু আমাদের কিন্তু এই দেখো আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, সেন্ট্রাল লাইন সব আঁকা হয়ে যাবে। তারপরে ডাটাগুলোকে কি করতে হবে, জাস্ট এই ফ্র্যাকশন নন কনফার্মিং গুলাকে ওর ভিতরে পুট করতে হবে, করার পরে আমরা এরকম একটা কন্ট্রোল চার্ট পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা নিয়ে এখন আমরা কথা বলবো, সি চার্টটা নিয়ে কথা বলবো, বইয়ে চলে যাবো এখন। বইটা ওপেন করাই আছে মনে হয়, হ্যাঁ, বইটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার বইটা অনেক পুরানো, ছবি তুলেছে এই জন্য অবস্থাটা তো ভালো আসেনি আর কি, মোটামুটি বোঝা যাচ্ছে বা চেষ্টা করছি যতদূর ইয়ে করা যায়। তো যেই কথাগুলো বলছিলাম, যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্সে আমরা এখানে চিন্তা করি কি দুটা জিনিসের, বইয়ে আবার পয়েন্ট পয়েন্ট করে লাই, আমি পিপিটি যেটা দেখালাম ওটাতে পয়েন্ট আছে, কনফার্মিং
অথবা নন কনফার্মিং। তার মানে কি ভালো অথবা কি খারাপ, অথবা কি বলতে পারি গুড অথবা ব্যাড, পাস অর ফেল, অথবা বাইনারিতে কি বলতে পারি 1 or 0। 1-0। হ্যাঁ, এই যে কথাগুলো স্যার আমাদের হাসিন স্যার খুব সুন্দর করে এই বইটা লিখেছেন। এই জন্য বারবার বলি যে বই মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, পুরা বইটা লাগবে, আমাদের সব জায়গাতে লাগবে। তো এইটা আমরা নিউমেরিক্যাল এসপেক্ট থেকে চিন্তা করতে পারি না, আইদার ইয়েস অর নো থেকে। আর এখানে এখানে ডিসিশনটা আসলে কিসের, যে লটটা আমাদের চলবে কি চলবে না, গো অর নো গো ডিসিশন নিতে হয় আমাদের। ঠিক আছে, একটা ভেরিয়েবলের উপর বেস করে। তো তারপরে আমরা যখন এটাকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে আমরা ফাইনাল আউট করার চেষ্টা করি যে আসলেই এখানে কি এসছে বা আসেনি। যেই অঙ্কটা দেখালাম সেটার স্যাম্পলটা হচ্ছে এখানে আছে। এই যে টিভির ব্যাপারে বলা হচ্ছে, একটা টিভি সেটের ক্ষেত্রে সেটা টেস্ট করার ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা আইদার ঠিক আছে নাকি নাই। তো এখানে যে আমরা কয়টা 4টে কথা বলেছিলাম একটু আগে, 4টা। হ্যাঁ, যেটা পোর্শন বা পার্সেন্টেজ বলা হচ্ছে, পোর্শন যে কত পোর্শন। তাহলে পি চার্ট, এন পি চার্ট নাম্বার অফ নন কনফার্মিং, আর সি চার্ট মানে কাউন্ট। সি চার্ট মানে কি কাউন্ট, মানে কয়টা পেলাম, টোটাল টোটাল কয়টা আমি পেলাম, এটাকে দেখতে হয়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ইউ চার্ট, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা ওভারঅল তো বুঝতেই পারছি এখানে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট থাকবে। এইখানে কথাগুলো পড়বে, ভিতরে যে কথাগুলো পড়লে টুকটাক অনেক কিছু বুঝতে পারবো। আমরা লট নিচ্ছি, এবং একটু আগে বললাম আমরা কোন ডিস্ট্রিবিউশন ফলো করবো এটার ক্ষেত্রে, বাইনোমিয়াল। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কেন? কারণ এখানে ইয়েস অর নো স্ট্যাটিস্টিক্যালি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে পি এর ভ্যালু থেকেই কিন্তু আমরা ফাইনালি সবগুলা ভ্যালু বের করব, আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট। এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সেইটা কিন্তু এই হচ্ছে সেই প্রবাবিলিটি বা আমাদের যেটা যেভাবে আমরা বের করি, এটাই কিন্তু জেনারেলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। মনে পড়েছে ডেফিনেটলি সবার। আর এটা হচ্ছে আমাদের ওভারঅল আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট। এই যে এখানে ই এর ভ্যালু বলা হচ্ছে, মানে মিন যেটা বলা হচ্ছে এখানে, বিভিন্ন বই বিভিন্ন ভাবে লেখে। তো ফাইনালি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই যে দুটো ফর্মুলা, তাই তো, এই দুটো ফর্মুলা আমরা পাচ্ছি। এখন হিসাবটা করার পর অঙ্কটা ডাটা বলা আছে, অনেক সময় পি আননোন হতে পারে, সেক্ষেত্রেও একটা অন্য ব্যাপার আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো না। আমরা আহ খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টার গুলা শেষ করার পরে মেইট্যাব একদিন ধরবো, ওই দিন এগুলা দেখবো কত সুন্দর করে করা যায়। এই যে কন্ট্রোল চার্ট গুলা খুব সুন্দর ভাবে করা যায়। তাই অঙ্কে চলে আসি, একটা টিউবলাইট টেস্টিং করা হচ্ছে, দিনে কত পিস বানাই, 5,000 পিস বানাই। এটা হচ্ছে কি দিনের পপুলেশন। আর আমি প্রতিদিন 50 পিস করে নিয়ে টেস্টিং করি, এবং 22 দিন এরকম টানা টেস্টিং করা হয়েছে। এই 22 দিনের টেস্টিং অনুযায়ী এবং আমরা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিলাম যেটা পি চার্টে আমরা নিতে পারি। ঠিক আছে, 22 দিন টেস্টিং করে দেখা যাচ্ছে প্রোডাকশন লাইনে কিছু নন কনফার্মিং ইউনিটস পাওয়া যাচ্ছে। বা ওই যে একটু আগে একটা টার্ম বলেছিলাম নন কনফার্মিং, মানে কি বলেছিলাম, ডিফেক্টিভ না, নন কনফার্মিং। এই যে ডিফেক্টিভ ইউনিট দেখতে পাচ্ছি, নন কনফার্মিং ইউনিট অথবা ডিফেক্টিভ ইউনিট, মানে পুরো সেট আপের মধ্যে 22 দিনে প্রতিদিনই কয়টা করে প্রোডাক্ট নিয়েছি, 50টা করে স্যাম্পল নিয়েছি। স্যাম্পল সাইজ কিন্তু প্রতিদিন 50টা, এবং 50টা স্যাম্পল নেওয়ার পরে আমাদের ওভারঅল কতটা মানে রিজেক্ট হয়েছে বা আসে, মানে নন কনফার্মিং প্রোডাক্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে এইখানে দেওয়া আছে। নাম্বার অফ ফেইলর কয়টা আসছে, 3টা। তাহলে ফ্র্যাকশন নন কনফার্মিং গুলোকে আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। যদি আমরা মানে আহ, একটা দুটা বলে দিই নাকি, র্যান্ডমলি একটা দুটা বলি, তার মানে বুঝতে বাকিদের জন্য সহজ হবে। যেমন এটা যদি বলি 5, তার মানে এখানে কি আছে, 5/10, সরি 50। 50টা কিসের, স্যাম্পল সাইজ। 50টা কিসের, স্যাম্পল সাইজ। এইভাবে আসছে প্রত্যেকটা, এইভাবে আমরা কিন্তু আলাদা আলাদা করে কি করতে হবে, বের করতে হবে। এই বের করার পরের কাজটা কি, এখান থেকে আমাদের পি ভ্যালু বের করতে হবে। কিভাবে পি ভ্যালু বের করবো, কিভাবে একটু আগে শিখিয়েছিলাম। পি ভ্যালু বের করতে গেলে আমরা দুই ভাবে বের করতে পারি। ফর্মুলাটা উপরেই দেওয়া আছে মনে হয়, দেখিয়ে দিচ্ছি। ফর্মুলাটা আসলে লাগে না, কনসেপ্ট দিয়ে তুমি বের করতে পারবে। দেখো টোটাল আমরা কয়টা নন কনফার্মিং পেলাম,
টোটাল আমরা কয়টা নন কনফার্মিং পেলাম? দেখো কয়টা পেলাম, 22টা। এই যে টোটাল 700 700টা। আর টোটাল কয়টা ইউজ করেছি, মানে কয়টা টেস্ট করেছি? প্রতিদিন 50টা করে 22 দিন, তার মানে 22 গুণ 50, এটাই তো তার ফ্র্যাকশন বা পোর্শন। দেখো 67 ভাগ 50 গুণ 22, বুঝতে পারছি? এটাই কিন্তু ফর্মুলা উপরে আছে, দেখে নিবা। তাহলে আমরা পি এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, সেটা কি 0.060909, এইভাবে এসছে। অথবা এইভাবে করা যেতে পারে যে অ্যাভারেজ কত পার্সেন্ট আমি পেলাম, কারণ এই জায়গাটাতে কিন্তু প্রতিটাতেই 50 দিয়ে ভাগ আছে, খেয়াল করে দেখো, সেটাকে 22 দিয়ে ভাগ করছি, তাই তো? একই কথা, তুমি যেটা ফলো করো, আমার কাছে এটা সহজ মনে হয় যে আমি টোটাল কয়টা ডিফেক্টিভ ইউনিট পেলাম আর টোটাল কয়টা টেস্ট করেছি, এটাই কিন্তু আমাদের পোর্শন বা ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট গুলো বের করব। এটা কিন্তু আমাদের পি বারের ভ্যালু যেটা বের হয়ে গেছে সেটা কি আমাদের সেন্টার লাইন, তাই না? আর আপার কন্ট্রোল লিমিটটা এইভাবে আসবে না, 1 মাইনাস পি, ফর্মুলাটা মনে আছে? লিখে দিব, পি প্লাস প্লাস 3 রুট ওভার পি মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি বাই এন, বাই এন, এটা হচ্ছে প্লাস। আর সিমিলারলি মাইনাসটার ক্ষেত্রে কি হবে, একই, এটার যেহেতু মাইনাস হবে। এই তাহলে এইখানে আমরা আপার কন্ট্রোল লিমিট কি পেলাম, একটা পেলাম, এখানে মাইনাস পেয়ে গেছে। এখন মাইনাস কেন আমি নিব না সেটা একটা এক্সপ্লেনেশন দিই। আমরা কত পোর্শন আমাদের ডিফেক্টিভ ইউনিট পাওয়া গেছে সেটা হিসাব করছি। এখন পোর্শনটা কি মাইনাস হতে পারে, যে এত পোর্শন এত মাইনাস পোর্শন? সেটা তো না হতে পারে স্যার। না, মানে এই জন্য মাইনাস আসলে আমরা এখানে মাইনাস ধরিনি, আমরা জিরো নিয়ে নিয়েছি। ঠিক আছে, জেনারেলি এখানে কিন্তু মাইনাস ধরা যাচ্ছে না। তার মানে এখন কাজটা কি দাঁড়ায়, কাজটা এখন দাঁড়ায় খুব সহজ। আমরা একটা লাইন ড্র করব, আর এখানে কয়টা লাইন ড্র করব, 3টা। উপরটা কি আপার কন্ট্রোল লিমিট, আর নিচেরটা কি লোয়ার কন্ট্রোল লোয়ার লিমিট, কন্ট্রোল, লোয়ার কন্ট্রোল লিমিট, আর মাঝেরটা হচ্ছে 0 সেন্ট্রাল লাইন। পয়েন্ট সেন্ট্রাল লাইন। সেন্ট্রাল লিমিট। এখন আমাদের যে আগের ডাটাগুলো আছে যেগুলো আমরা পোর্শন পেয়েছি, সেটা কি করব, আমরা পুট করা শুরু করব 1 নম্বর স্যাম্পল থেকে। তাহলে যদি আমরা প্রথমে জাস্ট পুট করি, তাহলে প্রথমটা কোথায় পড়বে, সেন্ট্রাল লাইন। সেন্ট্রাল লাইন থেকে একটু নিচে, স্লাইডলি নিচে পড়বে। এই যে এটা 1 নাম্বার, আমরা এখন কি এটা প্রথমটা সাপেক্ষে করলাম, এরপরে দ্বিতীয়টা সাপেক্ষে যদি করি, সেন্ট্রাল লাইন থেকে সেটা কি করছে, একটু নিচে স্যার। আর একটু নিচে, জি স্যার। তাই তো? এইভাবে প্রতিটা ভ্যালু আমরা কি করব, বস। বসাতে থাকবো। আমি 3টা বসালাম, আমার মনে হয় তোমাদের মনে আছে আমরা কিভাবে কিন্তু আগে শিখিয়েছিলাম। এইভাবে বসিয়ে বসিয়ে দেখবো যে কোনো প্রসেস বা কোনো সেটআপ আউট অফ কন্ট্রোল আছে কিনা, বা কোনোটা আউট অফ কন্ট্রোল আছে কিনা। তো এটা বসানোর পরে আমাদের যে টেবিলটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা একবার চিন্তা করি। আমরা যে টেবিলটা বলতে মানে আমাদের যে কন্ট্রোল চার্ট যেটা পাওয়া যাবে আর কি, সেটা ফাইনাল কন্ট্রোল চার্টটা দেখতে কেমন হবে সেটা এখানে আছে। এই যে এটা আসবে, ঠিক আছে, প্রথমে আসছে এটা। এখন এই যে এটা এটা মানে কততম প্রোডাক্ট দেখতে মনে হচ্ছে, 19তম প্রোডাক্ট না, 19তম। মানে আমরা যদি ডাটার ভিতরে দেখি ভালো করে তাহলে বুঝতে পারি। দেখো আমাদের আপার কন্ট্রোল লিমিট যেন কত ছিল, 0.162, আর এটা কত, 0.18, দ্যাট ইজ ডেফিনেটলি আউট অফ কন্ট্রোল। এই সেট আপটাকে 18 নম্বর প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের আউট অফ কন্ট্রোলে চলে গেছে। বাকিগুলা কিন্তু ইন কন্ট্রোলেই আছে, তাই না? বাকিগুলা কিন্তু কি আছে, ইন কন্ট্রোলে আছে। তো জাস্ট এইটা থেকে আমরা ডায়াগ্রামটা ড্র করব আগে, করার পরে এখন একই less than 1 মিনিট দেখাচ্ছে। আমি এক্সেলেও করা আছে আমার এটা, তো আমি স্যার এক্সেলে, হ্যাঁ স্যার, 15 নাম্বারটা তো স্যার 0.10 তো বাইরে। 15 নম্বর না, 15 নম্বর 10, না না না, 15 নম্বর বাইরে পড়েনি।
কারণ 0.16 পর্যন্ত আপার কন্ট্রোল লিমিট ছিল। এর ভিতরে 16। 16 যতদূর আমার মনে আছে, এই যে 16 পুরোনো আবার বাইরে পড়েনি, একটাই বাইরে পড়েছে। তো যাই হোক, এখন তো মানে এটা এন্ড হয়ে গেলে একবার জয়েন করে নিব, তারপর আমরা এটা ফাইনালি সিদ্ধান্ত নেওয়া শিখবো যে কি করলাম বা কি করা যেতে পারে এখানে।